হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্পটি আমার সুরঞ্জনা, লাস্ট পার্ট ফার্স্ট। আরিশা নূর নাম। নীরব ধানমন্ডি 27 নম্বর রোড থেকে পুলিশ স্টেশন কল করলো। পুলিশকে কল করতে দেখে ছেলে দুইটা পালাতে চাইলে নীরব একটার কলার ধরে ফেলে আর বরকত আর একটা ছেলের হাত ধরে ফেলে। ছেলে দুইটা মিনতি করে বলে, আমাদের যাইতে দেন, ভুল হয়ে গেছে। নীরব ঝাড়ি মেরে বলে, চুপ কর, যাইতে দেন সারা, ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করেন, আর করবো না। কিন্তু নীরব বা বরকত কেউই তাদের কথায় পাত্তা দিল না। মিনিট 15 পর পুলিশ আসলে নীরব তার পরিচয় দিল এবং ছেলে দুটিকে পুলিশ হাতে তুলে দিল। একজন পুলিশ অফিসার বলে ওঠে, খুব ভালো করেছেন আমাদেরকে কল করে। আজকাল এমন হ্যারাসমেন্ট বেড়ে গেছে। আপনাদের মতো সবাই সোচ্চার হলে আমাদের অপরাধীদের খুঁজতে বা ধরতে অসুবিধা হবে। নীরব মুচকে এসে বলে, জি, অবশ্যই সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পুলিশ অফিসার ওই দুইটা ছেলেকে ধরে জিপে বসিয়ে থানায় নিয়ে গেল। বরকত আর নীরব মেয়েটার কাছে গিয়ে বলে, একা বাসায় যেতে পারবে নাকি রেখে আসবো আমরা? মেয়েটা বলল, আমরা বাসার পাশেই, আমি যেতে পারবো। আর আপনাদের ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। এবারে বরকত বলল, শোনো, কখনো এমন কোনো বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখবে। কখনোই চুপ থেকে অন্যায়কে প্রশ্রয় দেবে না, আর কান্না করে নিজেকে দুর্বল বানাবে না। কান্না করে বা চুপ থাকলে এই শ্রেণীর লোকদের সাহস বেড়ে যায়, কিন্তু ওদেরকে জয়ী হতে দেওয়া যাবে না। গট ইট? মেয়েটা মাথা নেড়ে বলে, হুম। নীরব বলল, শুধু হু বললেই হবে না, আশেপাশে এমন ঘটনা দেখলে চুপ থাকবে, বরং প্রতিবেশী হবে, আওয়াজ করবে। মনে রাখবে, আওয়াজ করলেই প্রতিধ্বনি হবে, এর আগে না। তাই চুপ থাকার সমাধান না, এবার সমাধান। সাবধানে বাসায় যাও। মেয়েটা আবারও একবার ধন্যবাদ জানিয়ে চলে গেল। বরকত নীরবের দিকে তাকিয়ে বলে, ছোট একটা মেয়ে, তাও দেখ হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আর চারপাশের মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। নীরব তাচ্ছিল্যের সুরে বলে, যতদিন নিজের কারোর সাথে কোনো অন্যায় হয় না ততদিন পর্যন্ত এই শহরের মানুষ সব দেখেও ঘুমায়। কথাটা বলতে বলতে নীরব রাস্তায় থাকা একটা ইটে ঢিল মারল। বরকত গিয়ে গাড়িতে গিয়ে বসলো। নীরব তার পিছনে পিছনে গিয়ে গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করলো। বরকতকে সীমা খালার বাসায় নিয়ে যাওয়া হলো, কারণ লিনা আর বরকত যে বিল্ডিংয়ে থাকে সেটা এখন আর বসবাসযোগ্য নয়। তাই এখন বরকত তার বাবা মায়ের সাথে থাকবে। বরকতকে বাসায় ড্রপ করে কিছুক্ষণ তাদের সাথে থেকে নীরব রওনা হলো তার নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে যেই না গাড়ি থেকে নামবে, অমনি নীরবের প্রমিতির সাথে থাকা ব্যাগের কথা মনে হলো। সেই গাড়ির পিছনে থেকে ব্যাগটা বের করলো। কালো রঙের মিডিয়াম সাইজের ব্যাগ। নীরব সেটা হাতে নিল, কিন্তু বাসার ভিতর ঢুকলো না। ব্যাগটা হাতে নিয়ে ছাদে গেল। একখানা থেকে যদি প্রমিতির পরিচয় পাওয়া যায়, এর আগে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে প্রমিতির চিকিৎসা শুরু করতে হবে। রাফসার বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেলেই থাকলো। তার কোনো ফ্যামিলি নেই। এতে বড় শহরে সে যেখানে প্রায় 2 কোটি মানুষের বসবাস, সেখানে সে বুঝি একমাত্র প্রাণী যার কোনো আপনজন নেই। বড্ড আপনজনতায় ভুগছে সে। না, একটু ভুল বলল, ছিল একজন কেউ, তাকে আপন ভাবত না, বরং নিজের শরীরে একটা অংশ ভেবে বসেছিল। কিন্তু সে আর নেই। রাফসার ভেবেছিল ও চলে গেলে আর বুঝি বাঁচবে না সে, কিন্তু এর ধারণা ভুল। ঠিকই তো, 3 বছর তার চেহারা না দেখে দিব্যি দিন চলে যাচ্ছে রাফসারের। রাফসার আশেপাশে তাকালো। বরকত সাহেব কি তবে অতসীর কথা বলছিল? অতসী তো এই মেডিকেলে পড়ে না, পড়তো, এখন পড়া শেষ। রাফসার খবর পেয়েছে যে অতসী এখানে চাকরি পেয়েছে। কিন্তু যদি আসলে মেয়েটা অতসী হয়ে থাকে, তবে আর কেন দেখা দিল না সে? রাফসার একটা দীর্ঘশ্বাস ফেলল। সে উঠে দাঁড়ালো, মনস্থির করলো যে একবার হলেও অতসীকে খুঁজে দেখবে। যদি না পায় তবে উড়াল দেবে, আর খুঁজে পেলেও যে কাছে গিয়ে ধরা দেবে এমনটা মোটেও না, বরং দূর থেকে একবার দেখে সরে আসবে। আচ্ছা, অতসী কি এখনও লিপস্টিকের উপর ভেসলিন লাগায়? চুলগুলো কি আজও জুটি করে ডান পাশের ঘাড়ে ছেড়ে রাখে? চশমা পরে? আচ্ছা, ওর কি চশমার পাওয়ার রয়েছে? ডান চোখে তো মাইনাস ছিল, এখন কি অবস্থা কে জানে। রাফসার ধীর পায়ে ওয়ার্ডের বাইরে গেল। অনেক মানুষের ভিড়, যে যার মতো ব্যস্ত। রোগীর চেয়ে রোগীর সাথে আসা লোকদের ভিড় বেশি। রাফসার এই হাসপাতালে রোগীদের থেকে কিছুটা জেলাস ফিল করছে। সে দেখতে পেল একটা মেয়ে অসুস্থ, তাকে তার মা আদর করে খাওয়াচ্ছে, আর মেয়েটার বাবা পাশে বসে মেয়েকে পাকা বাতাস করছে। রাফসার সেদিকটায় খানিকক্ষণ চেয়ে থেকে অতসীকে খুঁজতে বের হলো। ওয়ার্ড হতে করিডোরে এসে যে সে বুঝতে পারল কত বড় বোকার মতো কাজ করেছে। এত বড় হাসপাতাল, এত এত ওয়ার্ড, কেবিন রুম যার কোনো হিসাব নেই, আবার কততলা বিল্ডিং তা জানা না আফসার। হতাশার একটা ছোট দীর্ঘশ্বাস পেল সে। সরকারি হাসপাতাল, রিসিপশনে জিজ্ঞেস করে খুব একটা লাভ হবে না বুঝি। তাও রিসিপশন গেল রাফসার। সেখান থেকে খবর পেল ডাক্তার অতসীর ডিউটি টাইম মাত্র শেষ হয়েছে। রাফসার সময় দেখলো 5:30 বাজে। সে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরলো।
অতসীর সাথে পরিচয়টা খুব সাদামাটাভাবে হয়েছিল। ব্রেক্সিট লোড করতে অতসী গিয়েছিল দোকানে। সেই দোকানের সামনে রাফসার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। রাফসার নতুন এসেছে এলাকায়। অতসী তাকে দেখে দোকানদারকে শুনিয়ে শুনিয়ে বলে, আজকাল বখাটেদের সংখ্যা বেড়ে গেছে। দোকানের সামনে মেয়েদের নাম্বার শোনার জন্য ওত পেতে দাঁড়িয়ে থাকে। আপনি এক কাজ করেন, রবির একটা কার্ড দেন। এই কথাগুলো রাফসারের কান অবধি যায়। এত লজ্জা লাগতে লাগে তার। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হতে লাগে তার। আর সিগারেট খাওয়ার মন দিতে পারে না সে। ওখানেই সিগারেটের আগুন নিভিয়ে চলে আসে। পরে জানতে পারে রাফসার যে সাবলেটে উঠেছে সেই বাসার মালিকের একমাত্র কন্যা হলো অতিশী। কিন্তু তাও কিভাবে যেন তাদের মধ্যে প্রেমের সূচনা ঘটে যায়। এটার জন্য অবশ্য রাফসারের চেহারা দায়ী। সে কিছুটা বাংলা চলচ্চিত্রের নামকরা গায়ক তাহসানের মতো দেখতে। তখনকার দিনে তাহসান ছিল আইকনিক ক্যারেক্টার। তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। অতসীও ছিল তার মধ্যে একজন। অতসী প্রায়ই আক্ষেপ করে বলতো, মিথিলার জায়গায় যদি আমি হতাম। রাফসারের সিগারেট টান দেওয়া থেমে গেল। সে তার চোখের সামনে অতসীকে দেখতে পেল। সিঁড়ি থেকে নামছে, হাতে অ্যাপ্রন, চোখে চশমা পরা। কিন্তু আজকে চুলগুলো ছেড়ে দেওয়া। আগে তো চুল ছেড়ে দিত না, ইদানিং দেয় নাকি ছেড়ে, নাকি আজকে ছেড়ে দিয়েছে। রাফসার আস্তে করে সরে এলো, যেন তাকে অতসী দেখতে না পায়। ঢাকা মেডিকেলের গেটের সামনেও রাগী রোগী বসে থাকে, মানুষ গিজ করে গেটের সামনেও। তবে একটা পিলারের পেছনে দাঁড়িয়ে গেল রাফসার। মাথাটা হালকা ঝাঁকিয়ে অতসীকে দেখতে লাগলো। কাউকে ফোন লাগাচ্ছে অতসী। রাফসার তাকিয়ে আছে অতসীর দিকে। খুব করে গিয়ে অতসীর সামনে ধরা খেতে যাচ্ছে সে, কিন্তু পারছে না। পা দুটি যেন অসর হয়ে যাচ্ছে। গাড়ি চলে আসলো। অতসী গাড়িতে ঢুকে পড়ে। রাফসার তাকে ডাকতে গিয়েও ডাকলো না। থোয়া মেরে দাঁড়িয়ে রইল সেখানে। অতসী আর অতসী আর তার প্রেমে ভালোই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে যখন অতসীর বাবা এটা জানতে পারে। অতসীর বাবা কিছুতেই রাফসার আর অতসী সম্পর্কে মেনে নেবে না। এর মধ্যে অতসী ঢাকা মেডিকেলে চান্স পেল। এই কারণে অতসীর বাবা আরও উঠে পড়ে গেল যে যায় রাফসারের পেছনে। তার ঢাকা মেডিকেল পড়ুয়া মেয়ে কেন একটা সামান্য ফায়ার ব্রিগেডে জব করা ছেলের সাথে প্রেম করবে? উনি অতসীকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সম্ভবত অতসী বুঝতে নারাজ ছিল। তাই তো রাফসারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় যে রাফসার আরও দুইটা মেয়ের সাথে প্রেম করে। ব্যাস, অতসী তাকে এবার ভুল বুঝল। ভাবলো রাফসার তাকে ঠকাচ্ছে, কিন্তু এর পিছনে ষড়যন্ত্রটা আর দেখলো না। অতসীর বাবা তাকে তাদের বাসা থেকে বের করে দেয়। উনি রাফসার কাছ থেকে ওয়াদা করেছিলেন, যার দরুন রাফসার আজকে আর অতসীর এত কাছে থেকেও সামনে গেল না। জীবনে মাত্র দুইবার শপথ নিয়েছে সে। প্রথম শপথ ছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বিপদে পড়া মানুষকে বাঁচাবে। আর দ্বিতীয় শপথ হলো অতসীর সামনে আর কোনো দিন আসবে না। দুইটি ওয়াদা সে রেখেছে আর ভবিষ্যতে রাখবে। রাফসার সিগারেট টান মারল এবং ধোঁয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলে, চেহারা তাহসানের মতো দেখতে হলেও ভাগ্যটা কিছুটা একই রকম। দুজনই প্রিয়তমা হারিয়েছি। রাফসারে মনে মনে বলতে লাগে, প্রতিটি দিনই তোমায় দেখার ইচ্ছাটাকে পুড়িয়ে মারি। প্রতিটা দিন তোমার প্রতি ভালোবাসাগুলোকে বহুদূর পাঠানোর প্রয়াস করি। আচ্ছা, ভালোবাসা কি কেবল কি প্রতারক? উত্তর জানা নেই তার। নীরব প্রায় আধা ঘন্টা ধরে প্রমিতির জিনিসপত্রগুলো দেখলো। সে যা বুঝলো তা হলো প্রমিতির বাবা তাকে খুব খুব ভালোবাসে। আর প্রমিতির মা নেই, এটা বুঝতে পেরেছে নীরব। প্রমিতির বাবা কি তার মেয়েকে খুঁজছেন নাকি খুঁজতে পারে? নীরব ফোন লাগালো তার এক পরিচিত নিউরোলজিস্টকে। ওনাকে প্রমিতির ব্যাপারে সব বললেন। উনি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলেন, এমন হতে পারে সম্ভাবনা আছে, কিন্তু খুব রিয়ার। নীরব বলে ওঠে, তাহলে ও ভাষা কীভাবে বুঝতে পারলো? আর খাবারের স্বাদ এসব কীভাবে বুঝে ফেলে? হ্যাঁ, উত্তর দিচ্ছি, ব্রেনের সব স্নায়ু একই কাজ করে না। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্নায়ু দায়ী। সহজভাবে বলেন, ভাষার স্মৃতি এক স্তর থাকে না। মানুষের বেস্ট মেমোরি লোপ পায় না কোনো দিন। বেস্ট মেমোরি হলো জন্মের পর থেকে 4 বছর অবধি যা ঘটে। তাই ভাষা, খাবারের স্বাদ, হাঁটা চলা এগুলো কোনো দিন ভুলবে না কেউ। অনেকে এটাকে গ্রে ম্যাটার মেমোরি বলে। আর এবার সায়েন্টিফিকভাবে বলি, মানুষ স্মৃতিশক্তি হারালে তার কগনিটিভ মোটর স্কিল অ্যাকোয়ার্ড ফাংশন লস করে, যা পুরোপুরি ব্রেনের লিম্বিক সিস্টেমের সাথে সম্পর্কিত। মাতৃভাষা কোনো অ্যাকুরেট নলেজ না, তাই ভুলে না। কিন্তু স্মৃতিশক্তি হারালে মানুষ সব ভুলে যায়। এটা সঠিক না, তবে কিছু সিরিয়াস রিয়ার কেসে ঘটতে পারে। আমি এমন কোনো কেস পাইনি এখনো। ও আচ্ছা, ধন্যবাদ, রাখি তাহলে। ওকে। নীরব চিন্তায় পড়ে গেল।
প্রমিতি কি তার সাথে ছলনা করেছে? প্রমিতিকে যে সে ভালোবেসে ফেলেছে, এখন তাকে ছাড়া থাকা যে বড্ড কঠিন। নীরব আকাশের দিকে তাকালো। আকাশ দেখলেই তার মন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। কিছু সময়ের জন্য সব চিন্তার অবসান ঘটে। এদিকে পুলিশ স্টেশনে ধরায় খেলোয়াড় রেহান। ধানমন্ডি ফ্রেন্ডের ম্যাচে উঠেছে সে। তার বন্ধু আরিফ নাকি বিকেলে হলে মেয়েদের ইভটিজিং করে, তাই আজকে তাকেও সঙ্গে নিয়ে গেল। রোহান অবশ্য ইন্টারেস্টেড ছিল, তাই রাজি হয়ে যায়। যার ফলে মিলল পুলিশের লাথি। আরিফের অবস্থা ভালো না, তাই দ্রুত হাসপাতালে নিল। ধানমন্ডির আশেপাশে হাসপাতালে নিল। চলবে, গল্পটি ভালো লাগবে।